প্রিয় দর্শক, আজকের সকালটা অত্যন্ত একটা আনন্দের সকাল। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই কথা বলছি। আমি দেখেছি আপনারাও অনেকে অপেক্ষা করছিলেন যে কবে হবে আরামবাগ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ওটা কোনটা, সেটা আমি বলবো না। আজকে গোটা পরিবারকে নিয়ে আমি বসে গেছি। আমি, আমার পাশে আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমরা কলকাতার বাড়িতে এখন এই মুহূর্তে রয়েছি। আমার মেয়েকে দিয়ে বলাতে চাই, বলো আরশিয়া, আজকের 1 দিনটা কেন মিলিয়ন 1 মিলিয়ন। আজকে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়ন। ওকে, মানে 10 লাখ আমরা কিন্তু ক্রস করে গেছি। এবং সেই জন্যে আজকে ছোট্ট একটা বাড়িতে ছোট্ট একটা কেক এনেছি, 1 মিলিয়ন লেখা আরামবাগ টিভির কেক। আমাদের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আমরা আজকে আর কি আপনাদের সামনে কেক কাটবো, তাই তো আরশিয়া? ওকে আরশিয়া, কি বলবে আজকের দিনের জন্য? আজকের দিনটা প্রচুরই ভালো একটা দিন, প্রচুর এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে। খুব আমি চাই যে এই দিনটা আমরা ভালো করে এনজয় করি, এই দিনটাকে যেন মনে রাখি, কারণ কি এই দিনটায় আমরা 1 মিলিয়ন ক্রস করেছি। আর এই দিনটা সত্যি মানে একটা মেমোরেবল ডে। আর এই দিনটায় যে কতটা ভালো লাগছে, সকাল থেকে আমি প্রচুরই এক্সাইটেড, নাচছি গাইছি, মানে খুবই ভালো লাগছে আর কি। ওকে, তাহলে এখন আমরা কেকটা কেটে ফেলি। হ্যাঁ, কিন্তু আমাদের একটাই আফসোস, হয়তো তোমাদেরও, আমরা কিন্তু খেতে পারবো না, কারণ রোজা চলছে। সুতরাং এখন মানে যেহেতু আজকে সকালই হয়ে গেছে 1 মিলিয়ন, তাহলে আজকে আমাদের দিনের দিকে এটা কাটতে হচ্ছে। তোমরা খাওয়া দাওয়া করো, আমরা আমাদের জন্য রাখবে তো নাকি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। ওকে, চলো তোমরা ভাই বোন, আর তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, একটু পরে কথা বলবো। আগে কেকটা খেয়ে নি, কারণ তোমার ভাইয়ের মনে হচ্ছে কেকটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। শুধু কেকের দিকে নজর, শুধু কেকের দিকে নজর। আবার লজ্জা পাচ্ছে বলছি বলে, নাকি রাগ হচ্ছে কে জানে। তো যাই হোক, চলো তোমরা আগে কেকটা কেটে নাও। তারপর তোমার কি আজকে কোনো প্রশ্ন আছে নাকি আমার কাছে? হ্যাঁ, অনেকগুলো আছে প্রশ্ন। আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি প্রশ্ন যা করার করবে। আগে তাহলে কেকটা কেটে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ। আগে কেকটা কেটে নেওয়া হোক, দর্শক একটু খাই সবার সঙ্গে। আচ্ছা আরশিয়া, তুমি তো একা, তোমরা ভাই বোন কেক খাবে, কিন্তু 10 লাখ মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারাও তো আশা করতে পারেন। সকলকেই তো কেকটা খাওয়ানো উচিত ছিল নাকি? কিন্তু এটা তো সম্ভব না না সবাইকে খাওয়ানো। কিন্তু আমরা খাচ্ছি, আপনারা ভেবে না আপনারাও খাচ্ছেন, এরকম করে একটু ভেবে নিন। কিন্তু খাওয়াতে পারলে অনেকটাই ভালো হতো, কিন্তু এটা সম্ভব নয়। 1 মিলিয়ন জনকে খাওয়ানো, মানে 10 লাখ জনকে খাওয়ানোটা সম্ভব নয়। মানে তুমি বলছো যে আমরা খাচ্ছি, সকলে যেন ভেবে নেন যে আমরাও খাচ্ছি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ওকে, তাই ভাববেন দর্শক। আমার মেয়ে বলছে যখন, তো কেকটা একটু কেটে নিই, তারপর মেয়ের কি সব প্রশ্ন রয়েছে দেখি। আর ছেলের বা আমার ওয়াইফেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমি পরে আসছি। আগে কেকটা, চলো কেকটা কেটে নাও। ও ভাই কাটছে না? চলো কাটো। 1 মিলিয়ন উপলক্ষে কেক কাটা। আস্তে আস্তে। ওকে, চলো কে খাওয়াবে? কে কাকে খাওয়াবে? আমি ভাইকে খাওয়াচ্ছি। ভাইকে। ভেরি গুড, ভেরি গুড। আমি খুব খুশি, আমি খুব খুশি যে তোমরা দুজনে আমাদেরকে আজ এইরকম একটা দিনে, সব থেকে বড় উপহার তো তোমরা দুজন। তোমাদের জন্য আমাদের সব আনন্দ। আমাদের সেই দিনগুলো খুব মনে পড়ে, যখন তোমাদেরকে রেখে আমরা জেলে চলে গেছিলাম স্বামী স্ত্রী। যাক, তোমরা কি বলছে ভাই, কি বলছে? আচ্ছা, আমাকে দে। ওটা, ও কেক বিরাট পছন্দ করে, কিন্তু খুব লাজুক, খুব ডান পিটে। পরে আবার খাওয়া যাবে, কিন্তু আমাদের কিন্তু খুব লোভ লাগছে আরশিয়া। হ্যাঁ, রেখে দেবো তোমাদের জন্য। হ্যাঁ, তোমার জন্য তো বেশি করে রেখে দেবো। বেশি করে রেখে দেবো, তাই না? ওকে, খেয়ে নে, সব খেয়ে নে। দর্শক তো কেক তো কাটা হয়ে গেল, ওরা খানিকটা খেয়েছে, পরে খাবে। কিন্তু আজকের দিনে চলুন দেখি কি প্রশ্ন রয়েছে। আরশিয়া, আমি ভাবছি যে তোমাদের যেহেতু প্রশ্ন রয়েছে বলছো, তাহলে 1 বাই 1 প্রশ্নগুলো করবে, তাই না? আগে তুমি, তারপরে তোমার ভাই যদি কিছু প্রশ্ন করে, তারপর তোমার মা, নাকি? দর্শক নজর রাখুন, 1 বাই 1। মানে আমি আজকে জাস্ট ইন্টারভিউ দেব, ইন্টারভিউ নেবে কিন্তু আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার ইন্টারভিউ নেবে। দেখা যাক কি প্রশ্ন থাকে, নজর রাখুন আরামবাগ টিভিতে।
তো এই যে বসে গেছি, এবার আমি আমার পাপাকে অনেকগুলো প্রশ্ন করব। তো প্রথমেই যেটা করবো, যেটা সবাই করবে, তোমার কেমন লাগছে এখন, মানে 1 মিলিয়ন ক্রস? না, এটা তো খুব স্বাভাবিক, খুব ভালো লাগছে, খুব আজকের দিনটা খুবই স্পেশাল। মানে আমার টার্গেটই ছিল যে আমাকে 1 মিলিয়ন ছুঁতে হবে। দেখো, অনেক ইউটিউবারের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এবং এখানে যে সব বড় চ্যানেল রয়েছে নিউজের, তাদের তো অনেক বেশি বেশি রয়েছে। আহ, কিন্তু বাংলাতে যারা এই নিউজ এইসব নিয়ে কাজ করে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, আহ, তাদের মানে আমরা যেভাবে কাজ করি, আমাদের কিন্তু কারো 1 মিলিয়ন ছিল না। তো আজকে সেটা আমি ছুঁতে পেরেছি। এটা একটা বিরাট আনন্দের যে প্রথম আমি, যারা এই এই সেকশনে কাজ করছি, তাদের মধ্যে 1 মিলিয়ন টাচ করা, এটা সত্যি আমার কাছে খুব গর্বের। তবে আমি এটা মনে করি, আমার এই গর্ব, এই আনন্দ সব ইউটিউবারদের সঙ্গে আমি ভাগ করতে চাই। আমি হয়তো আরামবাগ টিভি হয়তো এই জায়গাতে ছুঁতে পেরেছে, কিন্তু আমি মনে করি যে আরো যেসব চ্যানেল রয়েছে, যারা সামনের সারিতে এসে কাজ করছে, সন্মাইদা, তারপরে মানব, শুদ্ধশীল, রোজিনা, শিবম, আহ, আরো অনেকে আমি দেখছি, অনেকে নতুন নতুন এসেছেন। তারপরে ক্যাম্পেইন কলিং এর যারা কাজ কাজ করছেন, আমি হয়তো আরো অনেকের নামটা নিতে পারলাম না, নিতে পারলে ভালো লাগতো। যাদের সঙ্গে আমাদের টাচ আছে আর কি, বিশেষ করে। তো আমি জানি না কারোর নাম ভুলে যাচ্ছি কিনা, তারা রাগডাগ করবেন না প্লিজ। মানে এরকম আর কি, এটা আমাদের সবার সাফল্য। ইউটিউবারদেরকে একটা সময় না তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, দূর ইউটিউবার, ও ফালতু, ফেক খবর ছড়ায় ইত্যাদি। কিন্তু আমরা যে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছি, মানুষ নিচ্ছেন, আমরা কোনো খবর করলে মানুষ দেখছেন, রিয়াক্ট করছেন, ইউটিউবারের উপরে ভরসা বেড়েছে এবং শাসকের যন্ত্রণা বেড়েছে। তো এটা একটা সাফল্য। আর মানুষ যদি না নিতেন, এরকম তো হতো না সাবস্ক্রাইবার সংখ্যা। ফলে আজকের দিনটা যদি সাফল্য হয়, এটা আমাদের টোটাল ডিজিটাল মিডিয়ার ইউটিউবারদের সাফল্য, আমার একার নয়। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগছে। আজকে হয়তো আমি 1 মিলিয়ন টাচ করেছি, কালকে হয়তো আরো অন্যরা যারা পাশাপাশি আসছে এগিয়ে গিয়ে, তারাও টাচ করবে। তো সেই হিসেবে এটা একটা বিরাট আনন্দের দিন সবার জন্য। আর যখন তুমি প্রথম প্রথম চ্যানেলটা যখন খুলেছিলে, তখন মনে হয়েছিল কখন আমি 1 মিলিয়ন টাচ করবো বলে? আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আমি জানি না যে ইউটিউবের এরকম প্ল্যাটফর্ম রয়েছে। আমার নিশ্চয়ই তুমি জানো, আমাদের আরামবাগে একটা কেবিল চ্যানেল ছিল। হুম। কেবিলের টিভিতে দেখা যেত লোকালি আরামবাগে। তো ইউটিউব আমরা তখন খুলেছিলাম, কিন্তু ততটা অ্যাক্টিভ ছিলাম না। জানতাম না যে ইউটিউবে এরকম হতে পারে বিষয়টা, বা ইউটিউবে যে ইনকাম করা যায় সেটাও জানতাম না। তারপরে আমাদের তো এরকম ঘটনা ঘটে গেল, চ্যানেলের সব জিনিসপত্র পুলিশ তো নিয়ে চলে গেল, আজও পুলিশ দেয় না, দেয়নি, আটকে রেখে দিয়েছে। ফলে আর আমরা ওই চ্যানেল চালাইনি। তখন আমরা বাধ্য হলাম ইউটিউবে ফোকাস করতে। তো ইউটিউবে ফোকাস করে যখন আমাদের ধরেছিল, তখন এক লাখও ছিল না সাবস্ক্রাইবার। তো মানে যখন পুলিশ আমাদেরকে ধরলো, যখন সব এরকম করলো, মানে সেই সময় 1 লাখের কাছাকাছি ছিল সাবস্ক্রাইবার। তো ভাবনাতেই ছিল না যে এত মানুষের কাছে আমরা পৌঁছাবো আর মানুষ এইভাবে নেবেন। তো সত্যি ভাবনায় ছিল না, কিন্তু আজকে হয়েছে। এটা একটা বিরাট প্রাপ্তি, বিরাট একটা অ্যাচিভমেন্ট বলতে পারি সেই দিক দিয়ে। তো ফিউচারে আর কি কিছু ক্রস করার ইচ্ছা আছে? এখন তো দেখো, আমার আমার কিন্তু প্রথম টার্গেট ছিল 1 মিলিয়ন। 1 মিলিয়ন টাচ করে গেছে মানে আমি আর হাফ ছেড়ে বেঁচেছি। মাঝখানে অনেক চিন্তা হয়েছিল যে 1 মিলিয়নের আগে কোনো প্রবলেম হবে না তো, কারণ ইউটিউবে অনেক প্রবলেম হয়। ধরো উল্টোপাল্টা ভিডিও আপলোড হয়ে গেলে, যে যদি 3টে উল্টোপাল্টা ভিডিও, মানে উল্টোপাল্টা ভিডিও বলতে, ইউটিউবের একটা গাইডলাইন রয়েছে যে এই ভিডিও আপলোড করা যায়, এই ভিডিও আপলোড করা যায় না। প্রথম ভিডিও যদি এরকম একটা কিছু ভুলভাল ভিডিও ওদের লাইনের বাইরে আপলোড করলে, প্রথমে 7 দিন ব্লক করে দেবে, 7 দিনগুলো আপলোড করা যাবে না। আবার মানে প্রথমের ওইটার হওয়ার পরে 3 মাসের মধ্যে যদি আরেকটা কোনো কিছু আমরা ভুল ওদের গাইডলাইনের বাইরে আপলোড করে ফেলি, তখন আবার আরো 15 দিন আপলোড করতে দেবে না। কিন্তু 3 মাসের মধ্যে যদি 3টে ভুলভাল ভিডিও আপলোড করে দিই, যেগুলো ওরা চায় না, এটা তো একটা মানে কমিউনিটি, সাধারণ মানুষ দেখেন তো, অনেক উল্টোপাল্টা ভিডিও, সেন্সিটিভ ভিডিও, আরো বাজে বাজে ভিডিও আপলোড, এটা চায় না। যদি 3 মাসে 3টে ভুলভাল চলে যায় নিজের অজান্তে হলেও, তাহলে চ্যানেলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা আমার কিন্তু আমার বিরাট ভয় ছিল। আমি কিন্তু একবার দুবার ওইরকম কেস খেয়েছি, 1 সপ্তাহ আপলোড করতে পারিনি, এরকম কেস হয়েছে। কিন্তু দ্বিতীয়টা কখনো খাইনি, একবারই খেয়েছি, তারপরে আবার 3 মাসের মধ্যে আবার উঠে গেছে। তো ভয় ছিল যে কপিরাইটের ব্যাপার না, কে কি থেকে কি করে দেবে। তো ভয় ছিল যে এগোতে পারবো তো। কিন্তু আলটিমেটলি এগিয়েছি, ওই ভয়কে কাটিয়ে এগিয়েছি। 1 মিলিয়ন ছুঁয়ে গেছে মানে আমার একটা মাইলস্টোন আমি ছুঁয়ে গেছি। এরপর নিশ্চয়ই টার্গেট তো আছেই যে আরো 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 এগোই, কিন্তু আমি একটা ধাপ পৌঁছে গেছি, এটা আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট।
আর মানে আমি একটা জায়গায় টাচ করতে পেরেছি। এবার দেখা যাক কতটা কি এগোতে পারি। তবে ইউটিউবের শেষ দেখে আমি ছাড়বো, কিন্তু আমি কিন্তু সহজে এখান থেকে বেরোবো না। এরপর আর কোনো কাজ করার ইচ্ছা আছে না, ইউটিউবেই খালি রয়ে যাবে? দেখো, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, ইউটিউবের মাধ্যমে আমি যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ যেভাবে আমাকে নিচ্ছেন, আমার তো এটা খুব দারুণ লাগে যে ইউটিউবে এই যে একটা খবর আপলোড করছি, সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষ কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন। মানে এটাতে আমার মানে মানুষের কাছে পৌঁছানোর, টিভি একটা মিডিয়া, টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। টিভি তো মানুষ বাড়িতে বসে টিভি খুলে টিভি দেখবে, কিন্তু এটা হচ্ছে হাতে মোবাইল, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাচ্ছে যে একটা আপলোড করেছি। মানে এই ইউটিউব এখন এই মুহূর্তে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমি ইউটিউবকে বিরাট থ্যাঙ্কস জানাবো আমার এই জায়গায় আসার পেছনে। এবং ইউটিউবের মাধ্যমে আমি কিন্তু আজকে এত মানুষের কাছে পরিচিতি লাভ করেছি। আজকে কলকাতায়, কলকাতার বাইরে যেখানে যাই, বাঙালি মানে মোটামুটি আরামবাগ টিভির দর্শক। ফলে ইউটিউব এখন কাছে আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম। সেই জন্য এই মুহূর্তে ইউটিউবের বাইরে হয়তো আমি আর কিছু ভাবছি না। তবে হ্যাঁ, পাশাপাশি আরো কিছু মিডিয়াম রয়েছে, ফেসবুক রয়েছে, আর অন্যান্য হয়তো আগামী দিনে আসবে, সেটা পরে ভাববো। কিন্তু ইউটিউব ইউটিউব আমার কাছে ইউটিউবই, মানে আমি এই মুহূর্তে ইউটিউবের বাইরে কিছু ভাবতেই পারছি না। আচ্ছা, তুমি তো পলিটিক্যাল ব্যাপার নিয়ে ইউটিউবে ভিডিও হুম। ছাড়ো, তো তোমার তো প্রফেশন ওটাই, তাহলে তুমিও চাও আমিও কি ওরকম কোনো কাজ করি পলিটিক্স নিয়ে? মানে ইউটিউবে প্ল্যাটফর্মে হুম। আমি জানি না তোমার কি টার্গেট রয়েছে। তুমি তো এর আগেবারে বলেছিলে যে আমার আইএএস হবার ইচ্ছে রয়েছে। সেটা খুব টাফ টাফ পড়াশোনা, টাফ পরীক্ষা, সেটা কতটা কি করতে পারবে। এখন থেকে টার্গেট রাখলে নিশ্চয়ই পারবে, মানুষ টার্গেট নিয়ে এগোই। তবে আমি, অনেকে আছেন না যে বলে যে আমি যে কাজটা করছি আমি চাই না আমার ছেলেমেয়েরা ওই ওই প্রফেশনে কেউ আসুন, এটাকে আমি দেখি অনেককে দেখি বলতে শুনেছি। কিন্তু আমি বলবো, তুমি যদি কখনো এই মিডিয়াতে আসো, ইউটিউব বা মানে রিপোর্টার মানে মিডিয়াতে আসো, আমি কিন্তু তাতে হব না, মনক্ষুণ্ণ হব না, বা ভাববো না যে কেন এলো, এরকম হবে না। আমি খুশিই হব, আমি গর্বিতই হব, কারণ আমি এই প্রফেশনটাকে এতটাই ভালোবাসি। আমি 21 বছর বয়স থেকে এই 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 মিডিয়াতে রয়েছি, 21 বছর বয়স থেকে। আমার 21 বছর বয়স থেকে আজকে তো কত বয়স, 40 ক্রস করে চলে গেছে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার কোনোদিন একটু বোর ফিল হয়নি যে দূর বাবা খুব কষ্ট হচ্ছে, বোর ফিল হয়নি। তুমি দেখেছো আমি রাত, আমার আমার একটা নির্দিষ্ট সংখ্যায় আমি ভিডিও আপলোড দিই। সেটা যদি না হয়, আমার রাত 2টো বেজে গেলেও আমি কিন্তু কাজ করে আমি ভেবেছি যে আমাকে দিতে হবে, 5টা ভিডিও আরামবাগ টিভিতে দিতে হবেই। যদি দিতে না পারি তাহলে আমি পিছিয়ে পড়বো মানসিকভাবে, যে আমি তার মানে পেরে উঠছি না, আমি টার্গেট থেকে হেঁটে যাব। মানে আমার তাতে আমার যা যত রাত হবে হবে, কিন্তু আমার কখনো বোর ফিল হয় না। আমি 24 আওয়ার্স কাজ করলেও আমার কখনো কষ্ট হয় না। এতটাই আমি এটাকে ভালোবাসি 21 বছর বয়স থেকে টিল নাও। আমি চেষ্টা করব, আমার গুরু যিনি আছেন তিনি 80 বছর বয়স তার, দেখিয়েছি আগের দিনে, তিনি এখনো কাজ করে যাচ্ছেন, তারও কখনো বোর ফিল হয় না এই প্রফেশনে কাজ করতে। সুতরাং আমি এটা এতটাই ভালোবাসি। সুতরাং আমি যেটাকে এত ভালোবাসি, তুমি সেই প্রফেশনে কখনো এলে তাতে আমি অখুশি হব তা নয়, বা আমি বলবো না যে তুমি কেন এলে, আমি অনেক কষ্ট ভোগ করছি, এটা নয়। তুমি যদি কখনো আসো, তোমার অন্য টার্গেট নিশ্চয়ই আছে, থাকবে। যদি সেটা নাও হয় কখনো ফুলফিল, যদি কখনো ভবিষ্যতে মিডিয়াতে আসো, আমি খুশি হব। আর আমি যে প্রফেশনটা এত ভালোবাসি তাতে তুমি এসছো, তুমি আসলে আসতে পারে, বা তোমার উপর নির্ভর করবে। তোমার ইচ্ছা আছে আচ্ছা, নাকি? আমার ইচ্ছা, আমার তো মানে মানে আমার তো ইচ্ছা মানে মাসে মাসে পাল্টাই, আমি এই মাসে হব সেই হব মানে। মাসে মাসে পাল্টায় না, যখন যা হ্যাঁ, জিনিস দেখো পাল্টে যায় না। হ্যাঁ, এরকম মানে আমার কোনো মানে কোনো ফিক্সড নেই। এখনো পর্যন্ত। হ্যাঁ, তো তোমার এখন 40 বছর বয়স তুমি বললে, আমার মতো বয়স মানে 12 বছর বয়স, এরকম 13 বছর, তখন কোনো এই স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে মিডিয়াতে যাব? তখন মিডিয়া কি তাই জানতাম না। 12 বছর মানে তখন কত, ক্লাস 6। ক্লাস 6 মানে আমি ধামসা স্কুলে পড়তে যেতাম আমাদের গ্রামে। পায়ে একটা হাওয়াই চটি ছিল, হুম। হাফ প্যান্ট পরে, একটা শার্ট, সাদা শার্ট, নীল প্যান্ট, মানে স্কুলের ড্রেস ছিল, আমি যেতাম। তখন কি মিডিয়া তাই জানতাম না। টেলিভিশনটা নাম শুনেছি, টেলিভিশন আমাদের বাড়িতে ছিল না, আমাদের বাড়ি খুব কনজারভেটিভ ছিল। আমরা খেলা দেখতে গেলে অন্য পাড়াতে গিয়ে খেলা দেখতে যেতাম, তাও লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে যেতাম, বাড়িতে মারতো। যদি মানে সন্ধ্যার যে আজানটা হয় আমাদের, মাগরিবের আজানের আগে বাড়িতে না ঢুকলে লাঠি পেটা। তুমি জানো, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা আমাকে মেরেছে। ক্লাস 10-এ পড়ছি তখনও মেরেছে, তোমাদেরকে তখন মারতে পারি না আমি। তো এরকম হয়েছে খুব, মানে আমার মা বাবা হয়তো অত পড়াশোনা করেনি, দুজনেই ক্লাস 4। আমার ভাই বোনেরা সব কিন্তু গ্র্যাজুয়েট, কিন্তু ভাই বোন, তোমার মা সব গ্র্যাজুয়েট, কিন্তু তোমার দাদু দিদা দুজনেই ক্লাস 4 অনলি, কিন্তু আমাদেরকে মানুষ করেছে। কারণটা কি? তারা হয়তো পড়াশোনা ভালো জানে না, কিন্তু পড়াশোনা করতে হবে, তার জন্য যে পরিবেশ, যে স্ট্রিক্ট ব্যাপারটা, সেটা তারা কিন্তু মেনটেন করে গেছে। সেজন্য আমরা কিন্তু এতটা এগোতে পেরেছি। তো ওই বয়সে আর কি, ওই বয়সে তো টিভি তো ছিল না, টিভি কি করে খুলতে হয় জানতাম না, মোবাইলের তো ছেড়ে দাও, মোবাইল তো ব্যাপার নেই।
ইউটিউব কি অমুক কি, তো ছেড়েই দাও, সব ভাবনার বাইরে ছিল। এ তো কদিন আগে এসছে। তো তখন আমাদের মিডিয়াতে আসবে এরাই ছিল। তখন ছোটবেলায় আমাদের না গ্রামের থেকে দুটো জিনিস ভাবনায় ছিল, বড় হয়ে কি হব। আর তখন বড় হয়ে তখন ক্লাস 6, তো তখন ক্লাস 6 মানে আমরা তখন ভাবনা ছিল যে মাধ্যমিকের পর আর পড়বোই না। মাধ্যমিকের পরে কোনো হাতের কাজ করব, ওই জরির কাজ, ফুলের কাজ, দর্জির কাজে, তখন এরকম ভাবনা। তখন বাড়িতে তো পড়াশোনার কালচার ছিল না, না। তখন মনে হচ্ছিল যে মাধ্যমিক মানে অনেক পড়াশোনা, তারপরে হাতের কাজে চলে যাব, দর্জির কাজ করব, বা এই যে যে সোফাতে বসে রয়েছে এই সোফা সেলাইয়ের কাজ করব। তখন এতে শুনেছি গ্রামে কলকাতা ছেলেরা গিয়ে কাজ করে পয়সা করে, বা বেকারিতে রুটির কাজ করব, বিস্কিটের কাজ করব। তখন এরকম ভাবনা ছিল। তখন এরকম পড়াশোনার ভাবনাই ছিল না। যখন একটু বড় হতে শুরু করলাম, তখন ভাবনা এলো যে হ্যাঁ পড়বো, পড়ে তখন কি হব। তখন তখন চাকরি বলতে দুটো জিনিস জানতাম, ব্যাংক আর স্কুল। তার বাইরে যে কোনো চাকরি আছে সেটাও জানতাম না। এমনকি তুমি অবাক হবে, আমি ক্লাস 8-এ উঠে গেছি, তখনও জানি না যে মাধ্যমিকের পরে মানে সায়েন্স, আর্টস, কমার্স 3টে ভাগ আছে বলে, ভাগ হয়ে পড়তে হয়, সেটাও জানতাম না। মানে বাড়িতে তো কালচারই নেই পড়াশোনা। মানে আমরা জানি যে এই 8 পর্যন্ত যেমন পড়ি, সব সাবজেক্ট পড়ছি, তারপরে মানে সব সাবজেক্টই পড়তে হয়, বিএ পাস মানে সব সাবজেক্টই পড়তে হয়, এটা জানতাম। কিন্তু পরে জানলাম যখন আমাদের আগে আর অন্যকে দেখলাম, জানলাম। তো তখন ওই আর কি, তখন খুব জোর, যখন একটু পড়াশোনা থেকে ঝোঁকটা এলো যে পড়াশোনা করতে হবে, তখন ওই টিচার হবো, অঙ্কের টিচার হবো। ম্যাথ আমার খুব ভালো লাগতো, অঙ্কের টিচার হবো, এই ভাবনা ছিল। তারপরে এইচএসে যখন এলাম, তখন সায়েন্স খুব ভালো লাগলো, তার অনেক গল্প আছে, ছেড়ে দাও, সে এখন বলছি না। তখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করব, ফিজিক্স নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, ফিজিক্স খুব প্রিয় সাবজেক্ট ছিল, সেটা হলো না। কেমিস্ট্রি নিয়ে কলেজে ভর্তি হলাম। তখনও মিডিয়া রিলেটেড ব্যাপারটা জানি না, মানে মিডিয়া তখন জানতে শিখে গেছি, মানে মিডিয়াতে আসবো এরকম ভাবনাতেই ছিল না। গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার পরে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমার একটা জীবনে, আমি একটা গড়িয়াহাট বলে একটা জায়গা রয়েছে, ওখানে আমি একটা পত্রিকা দেখতে পেলাম। পত্রিকাতে লেখা ছিল যে আমাদের কিছু লোক নেওয়া হচ্ছে মিডিয়াতে। তখন কি মিডিয়া শুনেছি, কি লোক কি কাজ কিছু জানি না। সেটা দেখে আমি সেই অফিসে যাই, খবর এখন যেখানে ফিস্টে গেলাম আগের দিনে, ওই অফিসে যাই যে আপনাদের লোক নেওয়া হচ্ছে শুনছি, আমি তো গ্রামের ছেলে, কি কাজ করবো জানি না। তো এটা বলে টলে শুরু করি। আমার অন্য একটা ছোট্ট একটা কাজ, ক্যামেরার কাজ টাজ দেওয়া হয়েছিল, বা ওই ক্যামেরা জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজটা দেওয়া হয়েছিল। সেখান থেকে ক্যামেরা শিখলাম, তারপরে রিপোর্টিং শিখলাম, করতে করতে চ্যানেল চাকরি করলাম, বড় চ্যানেলে চাকরি করলাম, তারপরে নিজস্ব চ্যানেল করলাম। তার আগে নিজস্ব পত্রিকা করেছিলাম, খানাকুল বার্তা ইত্যাদি, তারপরে আরামবাগ টিভি, তারপরে ইউটিউব চ্যানেল। এইভাবে কখনো আমি তো এইরকম বয়স থেকে ভাবিনি, ভাবতেই পারিনি এরকম। তোমাদের তখন অনেক ভাবনার জায়গা তৈরি হয়েছে, এইসব আমাদের ছিল না। টিভি দেখাটা বিরাট প্রবলেম ছিল। হ্যাঁ, সিনেমা দেখা তো একেবারে মানে হারাম, মানে দেখাই যাবে না। আর খেলা দেখতে গেলেও ওই রকম আর কি। আমাদের জানো, গল্প শুনবে, আমাদের বাড়িতে এমনই একটা কালচার তৈরি করা হয়েছিল, যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার একটা করে ওভার হয়ে গেলে একটা করে বিজ্ঞাপন দেয়। তো বিজ্ঞাপন মানে তো সেখানে মহিলা মেয়েদেরকে দেখানো হয়, সাবানের বিজ্ঞাপন হচ্ছে, মহিলাদের দেখানো হয়। তো ধরো আমি খেলা দেখতে গেছি, আমার কাকু একটা ছিল ছোট, খেলা দেখতে গেছে টিভিতে অন্য লোকের বাড়ি, যখন বিজ্ঞাপন চলতো তখন টিভিতে তাকানো, এরকম করে তাকানো। মানে এতটাই আমাদের ব্যাপার ছিল, মানে যে মহিলাদেরকে দেখানো চলবে না, বিজ্ঞাপন দেখা চলবে না, সিনেমা দেখা চলবে না, সিরিয়াল দেখা চলবে না, খেলাটা অ্যালাউ করা যায়, তাও টিভিতে। এইরকম পরিবেশ থেকে আমার কিন্তু উঠে আসা, এতটাই কনজারভেটিভ, সেই জায়গা থেকে আমাকে উঠে আসা। শুধু আমাদের এইসব ভাবনা, মিডিয়া তো ভাবনার বাইরে ছিল, ছবি তোলা হারাম, ছবি তোলা চলবে না, এইসব সেসব বাইরে ছিল, সেই জায়গা থেকে আসা আর কি, বুঝতে পারছো। তুমি এত বড় ইউটিউবার হয়েছো ওই জায়গা থেকে এসে, খুবই ভালো লাগে শুনলে। তো এবার এখন অনেকেই ইউটিউব চ্যানেল খুলছে, তো ওদের কিছু টিপস দিতে পারবে তুমি, যে 1 মিলিয়ন ক্রস করবে? আমার সব বন্ধু বান্ধব তো সব কাজ করছে। হ্যাঁ, টিপস কি, টিপস একটাই, যে মানুষ যেটা চাইছেন সেইগুলো যদি করে দিতে পারি, তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু মানুষজন দেখবেন। আর অন্যের অন্যের প্রভাবে যে আমারটা করে দাও খবরটা, তাহলে আমাকে একটু হাইলাইট হয়, অন্যের কথা শুনে করতে গেলাম, তাতে কিন্তু দর্শকের পছন্দ নাও হতে পারে। দর্শকের যেটা পছন্দ সেটা কিন্তু করতে হবে, সেটা কি পছন্দ সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যে এইটা দর্শক চাই। সারাদিনে প্রচুর ঘটনা ঘটছে, টিভিতে কত খবর দেখো, আমি তো সব খবর করি না, 5টা খবর করি। আমাকে বাঁচতে হয় যে কোন খবরটা মানুষ চায়, কোন খবরটা মানুষ চায়, এবং কোন খবরটা অন্য কোনো মিডিয়া ঠিক করে বলতে পারছে না, দেখাতে পারছে না, খবরের ভিতরে খবরটা বলতে পারছে না। আমি প্রথমে খবরটা আমাকে চুজ করতে হবে, আর মিডিয়া কোনগুলো বলছে না সেগুলো আমাকে বলতে হবে। আমিও যা করছি, মিডিয়া তো মেন মিডিয়া যা দেখাচ্ছে আমিও তাই দেখাচ্ছি, তাহলে কিন্তু আমার কেউ দেখবে না। মেন মিডিয়া যেটা দেখাচ্ছে, মেন মিডিয়া তার মধ্যে কি বলছে না, মেন স্ট্রিম মিডিয়া কি বলছে না, সেগুলো যেগুলো বলা দরকার, সেগুলো যদি আমি বলতে পারি, তাহলে কিন্তু আমারটা স্পেশাল থাকে মানুষের কাছে, যে না
যা বলছে বলছে, কিন্তু আরামবাগ টিভি কি বলছে আগে শুনি। এই যে মানুষের মধ্যে একটা কৌতূহল, একটা আইডেন্টিটি, যে যা দেখাচ্ছে দেখা যাক, দেখা, কিন্তু আরামবাগ টিভি কি বলছে শুনি। সেরকম যারা আরো ইউটিউব চ্যানেল করেছেন তারা যদি এরকম ভাবেন আর কি, যে আমারটা স্পেশাল করতে হবে, যে যে যা করছে দেখা, আরামবাগ টিভি বা যে যা করছে দেখা, আমারটা কিন্তু অন্য, আমি কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেলে খবরটাকে প্রেজেন্ট করব। তাহলে কিন্তু মানুষ, যে একটা খবর 20টা চ্যানেল দেখাচ্ছে, ইউটিউব দেখাচ্ছে, কিন্তু আমি কি বলছি সেটার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করবে, তাহলেই কিন্তু তার দর্শক বাড়বে। আমার বস, আমার গুরু, যাকে আমি যার কথা বারবার বলছি, অভিজিৎ দাশগুপ্ত, যাকে দেখিছি আগের দিনে, একটা কথা বলতেন আমাকে, কি বলতেন জানো তো? বলতেন যে সবাই যে পথ দিয়ে হাঁটছে তুমি সেই পথ দিয়ে হাঁটবে না, সবাই যে পথ দিয়ে হাঁটছে সে পথ দিয়ে তুমি হাঁটলে তাহলে তুমি ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছো, তোমাকে কেউ চিনতে পারবে না যে তুমি আসছো বলে। তুমি যদি একটু অন্য পথ দিয়ে হাঁটো তখন তোমাকে লোক বলে ওই লোকটা এই আসছে, একটা একটা লোককে আইডেন্টিফাই করতে পারবে। আর তুমি একটা দল বেঁধে একটা ভিড়ের মধ্যে দিয়ে তোমাকে কে কে তুমি কোথায় আসছি আর কে ছবিগুলো কে চিনবে, সবাই আসছে। কিন্তু একজন যদি অন্য পথ দিয়ে যায়, ওখানে ওই দিক দিয়ে কেন আসছে, কেন আচ্ছা ওই রকম রকম কেন আসছে, কেন আচ্ছা ওই ওই লোকটা আসছে, তুমি একটা আইডেন্টিফাই নিজেকে একটা আলাদা পরিচিতি তৈরি করতে পারবে। সুতরাং এটাই যে সবাই যা দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে আমি সেভাবেই দেখাই, তাহলে আমার আমার কোনো আইডেন্টিটি তৈরি হবে না। আমার একটা আলাদা রাস্তা থাকবে, আলাদা রুট থাকবে, আলাদা অ্যাট্রাকশন থাকবে, তবে কিন্তু আমার একটা আলাদা আইডেন্টিটি তৈরি হবে, তবে কিন্তু আমি স্পেশাল হব এবং আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে, আমার ভিউয়ার্স বাড়বে। এই কনসেপ্টকে নিয়ে কিন্তু এগোতে হবে। স্রোতে নিজেকে ভাসিয়ে দেবো তাহলে কিন্তু হবে না, নিজেকে সাঁতার কেটে কেটে অন্য দিক দিয়ে কাঁটা পথ হতে পারে, সেটাকে টপকে টপকে আসতে হবে, তাহলেই কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আচ্ছা, তো তুমি এখন রিপোর্টার। আচ্ছা, তোমাকে আমি অনেকবার গান করতে শুনেছি। তুমি যখন তোমার মুড ভালো থাকে তুমি গান করো, ঠিক আছে, কখনো তোমার সিঙ্গার হওয়ার কখনো ইচ্ছা ছিল? আহ, এটা ভালো কথা বলেছো। সিঙ্গার হওয়ার ইচ্ছে বলতে সত্যি কিন্তু একটা সময় ইচ্ছে ছিল, কিন্তু আমার এখন গলা শুনে বলবো এ আবার কি সিঙ্গার হবে রে বাবা। কিন্তু একটা সময় সত্যি কিন্তু আমার গলা সরু ছিল, এখন মোটা হয়ে গেছে। আমাদের যে গজল হয় না, হুম। ইসলামিক গজল, একটা সময় সেই গজল আমি খুব গাইতাম এবং আমার কোন নাম ছিল জলসাতে, ইসলামিক জলসাতে গজল, মিউজিক ছাড়া ছিল। তারপর গান শুনতে লাগলাম, পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বলতে পারো ছিল, কিন্তু তখন আমাদের ওরকম তো স্কোপ ছিল না। আর এই গান বাজনা এটাকে আমাদের পরিবারের তরফ থেকে তো অন্যভাবে দেখা হতো, ফলে ইচ্ছে মনের মধ্যে একটা ছিল, কিন্তু সেটাকে মানে বাস্তবায়িত করার জন্য যে একটা কোনো জায়গায় শুরু করব, ট্রেনিং নেব, এরকম কোনো হয়নি। ফলে ইচ্ছে মনে ছিল, বা অন্যদেরকে দেখে মনে হতো শুনে কি ভাল লাগছে, কিন্তু ওটাকে বাস্তবায়িত করা সম্ভব আমাদের পক্ষে, আমাদের পরিবারের পক্ষে, এটা যেহেতু বাধা হয়ে, মানে ওটা যেহেতু মানে একটা বাধা ছিল না, সেজন্য এরকম ভাবনাটা আসেনি। এবার গান মানে ইচ্ছেটা মানে হলে ভালো লাগতো, কিন্তু মানে আমরা দোটানার মধ্যে ছিলাম, সেজন্য আমরা ওটার চেষ্টাই করিনি। আর গান গাওয়ার কথা বলছো, গান ওই আর কি গুনগুন সবাই করি, আমরা গান শুনি। আমি আমাদের ওই 90s সব গান, কুমার শানু, অলকা ইয়াগনিক, এদের গান খুব শুনতে পছন্দ করি, আজও শুনি। গান মাইন্ডকে ফ্রেশ করে। আমার তো প্রচুর চাপ, আমি রাত 2টোর সময় হাতে গান শুনছি, মানে কাজ ফিনিশ করে গান শুনছি আমার রিক্রিয়েশনের জন্য, আমি এত করে কাজ করলাম বোর ফিলিং এর জন্য। তো এটা আছে, মানুষের মিউজিক একটা থেরাপি হয়। কিন্তু ওই আর কি, মানে সিঙ্গার হওয়ার ওই ভালো লাগতো, কিন্তু সেটা বাস্তবায়িত কখনো হবে না বলে সেই বাসনাকে আর রাখিনি আর কি, কিন্তু গান ভালোবাসি। তো দর্শক, তোমরা অনেকবারই আমার ভাইয়ের গান শুনেছো, আমার ভাই কতবার মানে আপ তো আমার চ্যানেলে ছেড়েছে। তো ভাই সিঙ্গার হলে কখনো তুমি মেনে নেবে? ভাই তো গান গায়, ও তো রবীন্দ্রসঙ্গীত গাইছে, দেখা যাক না, ওর ইচ্ছা, ওর, ও গান গাইছে, শিখছে, শিখুক। মেনে নেওয়ার থেকে আগে দেখি না ও কতটা কি গাইতে পারে, তারপর দেখছি। আচ্ছা। এবার তোমাকে তো আমার কিছু প্রশ্ন রয়েছে, যদি অনেকটা সময় চলে গেছে। হুম। তুমি আজকে খুশি তো খুব? প্রচন্ড, আমি সকাল থেকে নাচছি গাইছি, মানে কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। আর তোমাদের স্কুলে আমার সব দর্শক আছে তো নাকি? হ্যাঁ। বন্ধু বান্ধবরা বলে? হ্যাঁ, বন্ধু বান্ধবরা বলে, ওরা দেখে না অবশ্য, ওদের মা বাবারাই দেখে। আর তোমাদের টিচার্স ম্যাডামরা তো প্রচুর দেখেন, আমি একদিন গেছিলাম, হ্যাঁ, খুব হ্যাঁ। দেখলাম তারা বলছিলেন। আমাকেও তারপরে সরস্বতী পুজোর পর থেকে আমাকেও বলছিল, মানে সবাই বলছে তোর বাবার সাথে কথা বলাবি একবার, কি বলে, তোর বাবার নাম্বারটা একবার পাবো, তোর বাবার কাছে কথা বলাতে পারবো, এরকম করে মানে একটা টিচারই বলেছিল, কিন্তু সবাই বলছিল তোর বাবা এসেছিল। তোর বাবা মানে জানতামই না, মানে জানতো না আর কি, আমি প্রচুর চুপচাপ তো স্কুলে, সেই জন্য।
তুমি খুব চুপচাপ থাকো তাই তো? হ্যাঁ। কিন্তু মিডিয়াতে আসতে গেলে তো অনেক কথা বলতে হবে, হুম, পরে বলবে নিশ্চয়ই, হ্যাঁ? হুম, আর এখন এখন পড়াশোনায় ফোকাস করতে হবে, এখন এসবে নয়। লোকজন বলতে পারেন বাবা অমুক তমুক, কিন্তু এখন পড়াশোনায় ফোকাস করতে হবে। স্কুলে যেমন মার্জিত মার্জিত থাকো সেরকমই থাকতে হবে। আমি শুনেছি তুমি খুব মার্জিত থাকো, বেশি হই করো না সেটা। আর দেখা যাক আগামী দিনে ভবিষ্যৎ কোন দিকে যায়। তুমি এখন পড়াশোনার দিকে এগোও। তবে আমি আবারও বলছি শেষে, তুমি যদি মিডিয়াতে আসো তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমার কোনো আপত্তি থাকবে না। আমি খুশি হব। আমি হয়তো এখানে কাজ করছি, তুমি তো জানো আমার হিন্দি সমস্যা, আমি এখনো হিন্দিটা ভালো করে শিখলাম না। তোমরা এত ভালো হিন্দি বলো, তোমরা ইংরেজি মিডিয়ামে পড়ছো, তোমাদের ভাষা আরো ভালো হবে। তো আমি হয়তো বাংলায় কাজ করছি, তুমি ন্যাশনাল মিডিয়াতে কাজ করতে পারবে। হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে তোমরা কাজ করতে পারো, সেইভাবেই তোমাদেরকে আমি তৈরি করার চেষ্টা করছি। তো হলে ভালো লাগবে, কিন্তু এখন পড়াশোনার দিকে মেন ফোকাসটা দিতে হবে। থাক, এখন তোমার বক্তব্য এটুকুই থাক, আবার পরে এখন দেখি তোমার ভাইয়ের মায়ের কিছু প্রশ্ন আছে কিনা। হুম। এমনিতেই বড় প্রোগ্রাম হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। একটু হাত মেলাও আমার সঙ্গে আজকের হ্যাঁ, দিনের জন্য, হ্যাঁ। হ্যাঁ? দর্শক, দেখি এবার আমার ছেলের কি প্রশ্ন রয়েছে। অনেক প্রশ্ন হয়ে গেছে, আর হয়তো প্রশ্ন ছিল, প্রশ্ন তো অনেক আছে নাকি এখনো? হ্যাঁ, অনেক মনে আছে আমার। থাক, আজকাল না। তুমি একটু খাওয়া দাওয়া করো, দেখি তোমার ভাইয়ের কি প্রশ্ন রয়েছে, দেখা যাক। এসো, আমার ছেলে আসছে। আমি কিন্তু একে নিয়ে খুব চিন্তায় রয়েছি, মানে কি যে করবে বড় হয়ে। স্টাইলটা দেখেছেন তো? ওর এই চশমায় কিন্তু কোনো পাওয়ার নেই, চেঞ্জার। রাস্তায় বেরোলে চশমা, যেখানেই যায়, একটু পাশের দোকান গেলেও তাই। আবার দেখুন চুলটা স্টাইল কি? এটা। আর এখন নেই টুপিটা, মাথায় একটা টুপি থাকে, ও আবার ঘড়ি দেখাচ্ছে। দেখো, হ্যাঁ ঘড়িটা। আমি আবার বলতে লোককে ভুলে গেলে আবার দেখাই। ঘড়ি, চশমা আর টুপি, এই তিনটে মাস্ট, মানে এটা পড়েই যাবে। কথার অবাধ্য প্রচুর হয়, দুঃখ নেই বলতে, কি আর বলবো। বলো তোমার কেমন লাগছে আজকে? ভালো। আরে জোরে বলো। ভালো। তুমি আমাকে মুখ বাঁকিয়ে বলছো কেন? তোমার ভালো লাগে না আজকে? লজ্জা লাগছে। হ্যাঁ, জোরে বলো। কিছু নেই। লজ্জা লাগছে? হুম। ও, তুমি লজ্জা পাও নাকি? তুমি চশমাটা কেন পড়ো আগে বলো তো। স্টাইল। জোরে বলো, শুনতে পাচ্ছে না তো লোক। স্টাইল। স্টাইল? হুম। কাকে দেখেছো এরকম স্টাইল দেখাতে? মানে কার কাছ থেকে, তুমি কোথায় স্টাইলটা শিখলে? এমনি। এমনি? আচ্ছা। তো তোমার কি প্রশ্ন বলো আমার আজকে, বলো। তোমার আজকে 1 মিলিয়ন হলো। হুম। আমি তোমাকে প্রশ্ন করতে যাই যে তোমার প্লে বাটন কই? ঠিকই তো। প্লে বাটন কত থেকে দেয়? এই যে 1 মিলিয়ন হলো, তুমি আজকে গোল্ডেন প্লে বাটন পেতে। তাই? হুম। 10 মিলিয়ন হলে ডায়মন্ড প্লে বাটন তো। তাই নাকি? হুম। তুমি এগুলো জেনে কোথায়, ইউটিউবে বলেছে নাকি? হুম। না, এটা আমি সত্যি তো নিইনি। প্লে বাটন নাকি এর আগেও নাকি 1 লাখেও নাকি পাওয়া যায়? হ্যাঁ, 1 লাখেও পাওয়া যায়। 1 লাখও? 1 লাখে কি সিলভার প্লে বাটন। তাই? হুম। তাহলে এইটাতে আমি এখন কি পাবো? এটা দেখুন গোল্ডেন প্লে বাটন। ওটা তাহলে অ্যাপ্লাই করতে হবে না? হুম। ওইটা আমার অ্যাপ্লাই তাহলে করা হয়নি। তাহলে ওটা অ্যাপ্লাই করবো। আজকেই করবে। আজ কি করবো? আজকে দুটো চলে আসবে তাহলে। ওটা তোমার পেলে তুমি কি করবে? এখানটাতে সাজিয়ে রাখবো। এখানটাতে? হুম। যাক, আজকে তুমি কেমন খুশি? খুবই খুশি, মানে 1 মিলিয়ন ভাবতে পারিনি এত ইয়ে হবে। তাই? হুম। খুব খুশি না? হুম। আর তুমি কিসে খুশি বেশি হয়েছো তুমি? মানে 1 মিলিয়ন হয়েছে এটাতে বেশি খুশি হয়েছো, নাকি কেকটা পেয়েছো বলে বেশি খুশি হয়েছো? আমি 1 মিলিয়ন হয়েছি খুশি হয়েছি, আর কেকটা পেয়েছি বলেও। কেকটা তো আমি দেখছিলাম যে পাশে রাখা আছে, তুমি তো খুব খাচ্ছিলে। কতটা কেক খেলে? উম, হাফ খেয়ে ফেলেছো নাকি তুমি? হুম, অর্ধেক? হাফ হয়ে গেছে। না, কেক কি তুমি খুব পছন্দ করো না? হুম। হুম। ঠিক আছে, আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। হুম। আজকে আমরা বাইরে একটু ঘুরতে যাব, খেতে যাব। হুম। হ্যাঁ, দর্শকদেরকে বলে দাও যে মন খারাপ করবেন না, আমরা আজকে একটু ফ্যামিলি খেতে যাব। হুম। হ্যাঁ, কি খাবে আজকে বাইরে? আমি হ্যাঁ, সবাই চিকেন বার্গার। চিকেন বার্গার খাবে। হুম। যাই হোক, ও এখন একটু কথা কম বলছে, এমনিতে তো ঘরটাকে মাতিয়ে রাখে। ঘরেই ফুটবল গ্রাউন্ড, ঘরেই খেলে, ঘরেই সব। আচ্ছা, তুমি তো গান গাও, দিদি তো বলেছে। তোমাকে আমি একটা জাস্ট একটা গান, তুমি যে গান গাও, 2 লাইন গেয়ে শেষ করবো। কোন? পুরোটাই বলে দিব? পুরোটা অতটা সময় নেই, তুমি বলো কোন গানটা গাইবে এখন, ভাবছি। তাড়াতাড়ি। এতক্ষণ হ্যাঁ, ভাবি? মনে আসছে। হ্যাঁ, চলো। বলছি, বলবো তো। কোন গানটা বলো, বাংলা?
ওটা বলা যাবে না। আচ্ছা চলো। বলবো তো? হুম। বলবো? হুম। বলছি, বলবো তো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়। আরো তো আরো হতো না, আর এখন করা যাবে না, আরো আরো মায়ের সঙ্গে কথা বলতে হবে। তুমি ভালো গান গাও, তুমি গান শিখছো, হারমোনিয়াম তো বাজাতে শিখে গেছো দেখতে পাচ্ছি। এর একটা হারমোনিয়াম আর কি রয়েছে, ও বাজায়, গানটা শেখে, গলা আছে, ম্যাডাম বলেছেন। এখন তো ছুটিতে আছো না তুমি? ওকে। আচ্ছা, এদের দুজনের ক্লাসের কথা বলা হয়নি, তুমি কিসে উঠলে বলে দাও। আমি 3। 2 থেকে 3-তে উঠেছে, আর দিদি দিদি 7-এ। 7-এ উঠেছে। তোমাদের স্কুলের নাম বলে দাও। আরামবাগের আরামবাগ বিবেকানন্দ একাডেমি। ভেরি গুড, ভালো স্কুল। ওকে, যাও এবার তো মায়ের সঙ্গে দুটো কথা বলি, নাহলে আবার মা তো রেগে যেতে পারে না আজকের দিনের জন্য, তাই না? মা তো খুব মারে তোমাকে তো। তুমি কাকে বেশি ভয় পাও, আমাকে না মাকে? মাকে। মাকে না? আমাকে ভয় লাগে না? না? হ্যাঁ। আর প্রচুর নেশা, ট্যাব আর ফোন, যেটা আজকালকার আমি রোগ ছাড়াতে পারছি না, খুব চিন্তায় আছি। তুমি কি ছাড়বে এগুলো, ট্যাব ফোনগুলো? হুম। ঠিক আছে, দেখা যাক তুমি ছাড়ো কিনা, নাহলে হোস্টেলে ভর্তি করে দেবো বলেছি। ঠিক আছে, চলো এবার দর্শক ওর মায়ের সঙ্গে দেখি তার কি প্রশ্ন রয়েছে, ঘরের গিন্নি, তার সঙ্গে কথা বলতে হবে, তার কতটা চাপ। যাও তো মাকে ডাকো, এসো, আমার গিন্নি আসছে, বসো। তোমাকে আগে কংগ্রেস জানাই। থ্যাংক ইউ, বসো। তোমাকে দেখতে পাচ্ছে না লোকে। ভেরি গুড। আলিমা খাতুন। হ্যাঁ, খুব আমাকে তো চিনেন আপনারা, চেনে বলতে দেখেছেন সেই হয়তো। কঠিন লড়াইয়ে যখন ইন্টারভিউ হ্যাঁ, দিতে মিডিয়ার সামনে, আমি লুকিয়ে অন্য জায়গায়, তুমি কথা বলতে, তোমাকে মিডিয়া প্রশ্ন করতো যে কোথায় স্বামী, সে কঠিন লড়াই, তাই না? হ্যাঁ, একদম কঠিন লড়াই। তবে আমি আজকে তোমাকে কোশ্চেন করবো, তুমি আমাকে করো বলো না। বলো বলো বলো। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি তুমি কতটা হ্যাপি। আমি তো খুবই হ্যাপি, কারণ তোমার 1 মিলিয়ন হয়েছে, সেই জন্য আমি হ্যাপি। তুমি কতটা হ্যাপি? ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর তোমাদের খুশিতে আমার খুশি, আমি সবসময় বলি পরিবারের সুখ সব থেকে বড় সুখ। আজকে আমি একটা কথা বলতে চাই, জানো তো অন্যদেরকে, আমি যেটা মনে করি জানেন দর্শক, যে পরিবারের সুখের কাছে কোনো কিন্তু সুখ নেই। মানুষ সুখের জন্য আরো অনেক কিছু করে, এখানে সেখানে ছোটাছুটি করে, মনকে এদিক সেদিক ছোটায়। আমার মনে হয় পরিবারের সুখের কাছে কোনো সুখ নেই। ছেলে মেয়ে ওয়াইফ, এই গোটা পরিবারটা যদি ঐক্যবদ্ধ থাকা যায় না, অনেক টাফ কাজকে কিন্তু সহজে করা যায়। পরিবারের সুখ সব থেকে বড় সুখ। পরিবারের দুঃখকে নিজেদের মধ্যে শেয়ার করে নিয়ে যদি আমরা থাকতে পারি, এর কাছে সুখের আর কিছু নেই। পরিবারের সবকিছু মন মতো হবে তা নয়। তুমি হয়তো ভাবে যে আমার আমার থেকে একটু ভালো স্বামী পেলে ভালো হতো, আমি হয়তো আমার হ্যাঁ, থেকে সেটা তো। তোমার তোমার থেকে আরো ভালো ওয়াইফ পেলে ভালো হতো, এইসব যারা ভাবে তাদেরই সমস্যা। পৃথিবীতে সবকিছু মনের মতো হয় না, কিন্তু মনের মতো মানিয়ে হয় না, নেওয়াটা মানিয়ে হচ্ছে সব নেওয়াটাই থেকে সব বড় থেকে বিষয়। বড়। যারা মানিয়ে নিতে পেরেছে তারা ছোট্ট জিনিসের মধ্যে অনেক বড় আনন্দ পেয়েছে। যারা মানাতে পারেনি তাদের তাদের যতই ভালো হয়ে যাক, তারা কিন্তু কখনো সুখী হতে পারে না। ফলে পরিবারের সুখ সব থেকে বড় সুখ। আর আমি যেটা আজকে সেই সুখটা ফিল করছি তোমাদেরকে নিয়ে, আজকে তো আমি এই প্রোগ্রামটা তো অন্য জায়গাতেও করতে পারতাম, আমি কেন অন্য জায়গায় করিনি, আমি বাড়িতে কেন করেছি? যে এই তোমাদেরকে নিয়ে এই চারটে প্রাণীর বা চারটে যে জীবন, তার যে সংসার, এরা যদি একসঙ্গে আমরা এনজয় করতে পারি, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সেই জন্য আজকের দিনটা খুব খুশি, তোমাদেরকে খুশি দেখে খুব খুশি। এত টাফ একটা লাইফ, এত স্ট্রাগল গেছে, সেখান থেকে বেরিয়ে এসে এই জায়গায় পৌঁছানো 1 মিলিয়ন। আমরা কিন্তু ওই পাবলিসিটি করে, এই করে সেই করে 1 মিলিয়ন করিনি। কাউকে একদম। কোনোদিন বলিও নি যে আমার আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, কাউকে কোনোদিন বলি না, আমি একদম। আজ পর্যন্ত বলিনি চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কখনো বলি না। তার সত্ত্বেও কিন্তু 1 মিলিয়ন হয়ে গেছে, তো খুব খুশি। খুব খুশি, আমিও খুব খুশি। কারণ এক সময় আমরা যখন জেলে গিয়েছিলাম, মানে জেলে আমাদেরকে দেওয়া হয়েছিল, গিয়েছিলাম বলতে আমরা নিজেরা যাইনি, আমাদেরকে জেলে দেওয়া হয়েছিল। তবে তখন আমাদের 1 লাখ হয়েছিল, হয়তো পুলিশের তাড়া খেয়ে খেয়ে তখন একটু সাবস্ক্রাইবারটা 1 লাখ হয়ে গিয়েছিল।
কিন্তু যখন আমরা জেলে ছিলাম তখন আমরা ভাবতাম যে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু আমাদের এটা নষ্ট হয়ে যাবে না তো, খুব ভাবতাম। কিন্তু আমি তো, ধরো আমি মিডিয়ায় কোনো কিছু করি না বা কাজ করি না, কিন্তু তোমাকে সাপোর্টটা করি। কারণ যেহেতু তুমি কাজটা করছো, আমি পিছুটান হয়ে যে কাজটা করতে হবে না, করো না, হ্যান ত্যান, কিন্তু জেলে যাওয়ার পর মনে হয়েছিল যে না, কাজটা আর করার দরকার নেই। যাক, যা হয়েছে হয়েছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, চ্যানেলটাই হয়তো ডিলিট হয়ে যাক, যা মনে মনে ভাবতাম, যা হচ্ছে হোক, মানে কাজটা করার দরকার নেই, অন্য কিছু করুক বা অন্য কিছু করে খাক। বাচ্চাদের কথা ভাবতাম, বাচ্চাদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। তো এইসব নিয়ে যখন ভাবতাম যে থাক, কাজটা করতে হবে না, কাজটা খুবই ভালো নয় একদম, কাজটা মানে আমাদেরকে হয়তো তুমি একবারে একটা সময় আমাকে লাইফটাকে মানা শেষ করে করেছিলে, দেবে। হ্যাঁ মানাও করেছিলে, যে আগে তুমি ছেলে মেয়েদের মুখটা কেন দেখছো না, আবার যদি হ্যাঁ, জেলে যেতে হয় কে হ্যাঁ, দেখবে কে আমাদের, কি দেখবে, আছে কি আমাদের। আছে আমাদের, বা আমাদের সত্যিই কিছুই ছিল না। তুমি যখন কাজ করতে তখন কিছুই ছিল না, কিন্তু এখন আমরা সাফল্য পেয়েছি, মানে জেলে কলকাতায়, যাওয়ার কলকাতায় একটা জেলে ছোট যাওয়ার ফ্ল্যাটও একটা পেয়েছি, ছোট একটা ফ্ল্যাটও ফ্ল্যাটও পেয়েছি। আমরা আর পেয়েছি, হয়তো করেছি আর জেলে কি। যাওয়ার কারণেই হয়তো এটা হতে পারে। হ্যাঁ, পাবলিসিটি কারণ হয়েছে। পাবলিসিটি কিন্তু এটা হয়েছে। ঠিক যে সেদিন খুব কঠিন দিন, তুমি অনেক যখন, কঠিন, তুমি অনেক বর্ধমান কঠিন। জেলে যখন ছিলে, বর্ধমান যা জেলে শুনেছি তোমার ছিলাম। কথা। হ্যাঁ, মানে একদম বাজে পরিস্থিতি ছিল এখানের, মানে মেনে নেওয়ার মতো নয়। মানে হঠাৎ একটা জায়গায় গিয়ে কিভাবে থাকা, মানে তুমি খুবই কদিন ছিলে জেলে কঠিন। জানো? আমি ছিলাম 42 দিন। 42 দিন। আমি আমি 42 দিন। 47 মনে হয় এরকম এরকম হ্যাঁ, ছিলাম, ওরকম 50 ছিল। দিনের মতো। তোমার জেলটা সব থেকে কঠিন জেল ছিল আমার বর্ধমান। খুবই কঠিন ছিল, খুবই আমার সঙ্গে, কঠিন। আমাদের সঙ্গে কোনো টাচ ছিল না, তখন কোনোটা, করোনার পিরিয়ড। সব থেকে বেশি আমি কষ্ট পেয়েছি কারণ আমাকে কোয়ারেন্টাইন করা হয়েছিল 21 দিন। এমনকি আমি বাড়ির কি হচ্ছে না হচ্ছে, কি হবে, মানে আদৌ কি আমি এখান থেকে আমি এককালীন ভাবতাম যে আমার বাড়ির লোকেরা মনে হয় আমাকে ভুলে গেছে, যে আমি বলে কেউ আছি, আমার মনে হয় ভুলে গেছে, যে আমি কি করে ফিরে যাব এখান থেকে, বা আদেও আমি ফিরতে পারবো কি। অনেকে শুনছি 8 মাস আছে, 9 মাস আছে, মানে যখন তাদের কথাগুলো শুনতাম যে তারা এরকম করে 8 মাস 9 মাস আছে, আমি তখন মানে হতাশ হয়ে যেতাম যে আমি ফিরবো তো আদেও, বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো তো, আমাদের লাইফ গুলো আবার সব এক কাছে হবে তো, মানে এই ধন্দে ছিলাম। কখনো ভাবতাম না যে ফিরে আসবো, আবার সেই স্বাভাবিক লাইফে ফিরে আসবো, বা স্বাভাবিক সবাইকে আবার ফিরে পাবো। আমি ভাবতাম আমি হয়তো এখানে মরেই যাব, আমি হয়তো আর বাঁচবো না। তবে যখন তুমি বেল পেলে, বেল পাওয়ার পর শুনলে আমার বেল হয়নি, আমার, না, হ্যাঁ, তখন কষ্ট অবশ্যই আমি হয়েছিল? গাড়িতে মানে কাঁদতে কাঁদতে গিয়েছিলাম যখন আমাকে আনতে যাওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো তুমি বাইরে বেরিয়ে গেছো, তারপরে আমাকে হয়তো নিতে চাই। আমি তখনই জানতে পারলাম যে না, তোমার এখনো বেল হয়নি, তুমি এখনো আছো। কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, যে তুমি কেমন পরিস্থিতিতে আছো। আমি তো খুব কঠিন পরিস্থিতিতে ছিলাম, তুমি কেমন পরিস্থিতিতে আছো সেটা জানতে চেয়েছিলাম, কিন্তু আমাকে জানতে দেওয়া হয়নি বা দেখা করতে দেওয়া হয়নি, টাইম ওভার হয়ে গেছিল সেরকম কারণে। আসলে আসলে দর্শক একটু বলে দিই, মানে তখন করোনা চলছিল, তো বাড়ির লোকেরা কিন্তু পাশ থেকে গিয়ে ফিরে এসেছেন জেল থেকে, মানে হ্যাঁ, ঢুকতে ঢুকতে দেয়নি। পরে আমি বের করোনা হয়ে কাল, জানলাম যে হ্যাঁ, বাড়ির লোকেরা এসেছিল। বাবা গেছিলো, ভাই গেছিলো, বা আমার দেওর মফিজুল গেছিলো, বা সবাই গিয়েছিল, কিন্তু কারোকে দেখা করতে দেওয়া হয়নি, কিন্তু কোয়ারেন্টাইন, আমার কাছে খবরটা গিয়ে পৌঁছায়নি যে কেউ এসেছিল যে বলে। কেউ এসেছিল বলে। তবে এক সময় গিয়েছিল, মানে তোমার ভাই গিয়েছিল, সে আমাকে একটা মানে একটা বিচ্ছিরি মানে মানে হাতের লেখাটা হয়তো খুবই তাড়াতাড়ির মধ্যে ও লিখেছে যে আমার ছেলে মেয়ের নাম লিখেছে আরসি আরশাদ ভালো আছে, তুমি চিন্তা করো না, আমি উম, চেষ্টা করছি তোমাকে ওখান থেকে বের করা, এই কয়েকটা কথা। আর তুমি খাওয়া দাওয়াটা করো, কারণ আমি শারীরিকভাবে খুব উইক, সেহেতু খাওয়া দাওয়াটাও করো। এই কথা, এই কটা কথা আমার কাছে, মানে আমি যেই দিনে বের হব সেই দিন পর্যন্ত আমার কাছে কাগজটা হাতে ছিল, এখন আমার কাছে রয়েছে। কারণ আমি বারবার খুলে দেখতাম যে আমার ছেলে মেয়ের নামটা ওতে আছে, ওরা ভালো আছে। বারবার আমি আমি যখনই কেউ না আসতো, হতাশ হয়ে যেতাম, তখনই কাগজটা একবার করে খুলে পড়তাম। একটা কাগজের মধ্যে, ছিঁড়া একটা কাগজের মধ্যে হয়তো কোনো রকম করে সে লিখে আমাকে পাঠিয়েছিল, কার হাতে পাঠিয়েছিল জানি না, আমার কাছে গিয়ে পৌঁছেছিল। খুবই মানে কষ্টের। আমরা আবার মানে ছিন্ন বিচ্ছিন্ন, তুমি একদিকে, আমি হ্যাঁ, একদিকে, বাচ্চারা একদম একদিকে। একদম একদম। যাই হোক, সেসব আর তুমি, দুঃখের কথা আর এখন হ্যাঁ, আজকে আর মনে করে লাভ নেই, কিন্তু আমি আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আমরা একটা হুম, এরকম জায়গায় পৌঁছেছি। একদম। আর খুবই হ্যাপি 1 মিলিয়ন হওয়ার জন্য, কারণ তুমি যে জায়গা থেকে কাজটা করো, তোমার কাজটা খুবই টাফ,
আর আমি হয়তো জেল থেকে বের হওয়ার পর মনে করেছিলাম যে এ কাজ করে উঠা যাবে না, বা তুমি যখন সেই লড়াইটা ছাড়ছিলে না তখন আমি তোমার প্রতি হয়তো অনেক ক্ষিপ্ত হয়েছিলাম, সেজন্য সরি। কারণ আজ সেই তখন যদি আমি ক্ষিপ্ত হয়ে তোমার কাছ থেকে সরে যেতাম, হয়তো আর আজকে এই আনন্দটা উপভোগ করতে পারতাম না, সরে যাওয়া বা যদি আমি নিজের কাজটা স্টপ করে দিতাম, তাহলেও আর তাহলে এই হয়তো দিনটা তোমার তাহলে এই দিনটা আসতো না। তবে অনেক টাপের মধ্যে দিয়ে তোমার যে পরিচিত ঘটেছে তার জন্য আমি খুবই গর্বিত। কারণ যেখানেই যাই, বেড়াতে যাই, সেই মানে আমাদেরকে ছেড়ে দিল অলরেডি, যে তোমরা তোমাদের মতন ঘোরো। উনি ওনার দর্শকদের সাথে সেলফি নিচ্ছে আমাদের থেকে তো সেলফি, আমাদের সঙ্গে তো সেলফি নেওয়া তো দূরের কথা, মানে এত দর্শক। আমি বললাম, যাও তুমি তোমার দর্শকদের সাথে আনন্দ করো, আমি আমার ছেলে মেয়েদিকে নিয়ে আমি একটু ঘুরে নিই, খেয়ে নিই, মানে যা যেখানে করি। যাই সেখানেই মানুষজন চিনতে পেরে যান, হ্যাঁ, তো এই তো জন্য। মেঘালয়ে গেছি, সেখানেও একই কন্ডিশন, মানে কোথায় যাই, মানে এত দর্শকের মানে দর্শক আমাদের ভালোও লাগে, দারুণ লাগে, মানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, এটার জন্য এতটা ভালো লাগে, মানে গর্ব হয়। কিন্তু আবার একেবারে রাগও হয়, যে দূর বেড়াতে এসেও সেই একই কন্ডিশন। আর আর সব থেকে বেশি আমার রাগ হয়, আপনারা হয়তো জানবেন কেন, মানে রাত 2টো 2:30 কোনো ব্যাপার নেই, মানে কাজ চলছে তো চলছে, মানে নিজে যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছে যে আমি কাজটা করে স্যাটিসফাই, ততক্ষণ মানে মেশিন ছেড়ে উঠছে না। খেতে খেতে দিয়েছি, হয়তো ভালো কিছু রান্না করেছি, মানে আমি জিজ্ঞাসা করব কেমন হয়েছে, মানে সেই স্কোপটা আর পাচ্ছি না। হ্যাঁ বলুন, ঠিক আছে, এটা ওটা সেটা, মানে চলছে, কন্টিনিউ চলছে, যাক, এদিকে আর মুখও নালিশ চলছে। করে লাভ নেই। বলছি আজকে তাহলে আমাদের কি প্ল্যান, কি খাওয়াচ্ছ? আজকে বাড়িতে না খাওয়াচ্ছি বাইরে? মানে আমি আজকেও রান্না করে খাওয়াবো? আজ চলো আজকে বাইরে আমাকে খাবো একটু আমরা। আজকে বাইরে খাওয়াবো। দর্শক, আজকে আমরা বাইরে খাবো, একটু বাইরে যাবো, বাইরে সুতরাং যাবো, আজকে একটু বেশি বাইরে প্রোগ্রাম খাবো। হবে না। বুঝতে পারছেন, আজকে দিনটা হুম। একটু ভালোভাবে থাকতে দিন আমাদের পরিবারকে নিয়ে। দেখছেন তো অভিযোগ যে বাইরে গিয়েও ব্যস্ত থাকি, দর্শকদের চাপ থাকে। তো আজকে দিনটা একটু ফ্যামিলিকে নিয়ে কাটাবো, সুতরাং বেশি কিছু দেখাতে পারবো না। দেখি তার মধ্যে বড় কিছু ঘটনা ঘটলে নিশ্চয়ই হয়তো বলবো। রাগ করবেন না কিন্তু। না, ঠিক আছে, চলো শেষ করি। অনেক বড় লম্বা প্রোগ্রাম হয়ে গেছে, আবার পরবর্তীকালে এগোতে হবে, তাই তো? একদম একদম। আর পেছন দিকে টানবে না তো, যে না না কাজ না, বন্ধ করো? আমি আর পিছু টানি কি, আর পিছু টানি না, কারণ টানি না, জানি আগিয়ে যে গেছে তাকে টানা, অনেক দূর আগিয়ে গেছে, টানা খুব মুশকিল। তবে আমি টানতেও চাই না, তবে আমি ইন্টারেস্টেড যে আমি একটু ছেলেমেয়েরা আরেকটু সামলে নিয়ে আমিও এই কাজে ইনভলভ হতে হ্যাঁ, তুমি আমাকে চাই। একটু হেল্প করো না একটু। আমি তোমার তো হেল্প তাহলে করতে তাহলে চাই। তাহলে তো দু একটা গয়নাগাটি কিনে দিতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক কিনে দিয়েছে, সেজন্য আমি কিছু বলবো না, কারণ আমি যখনই রাগ করি তাই তখনই একটা দেখি যাই কিছু একটা পাই গয়নাগাটি, হ্যাঁ। কারণ আমি দেখি রাগ করলেও লাভ আছে গয়নাগাটি গুলো পাই। যাই হোক, তবে তবে রাগ রাগ একটা কি, আমাদের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর। হ্যাঁ, একদম। একে অপরকে মানে অনেকটা বছর হয়ে গেল তো। কোন সালে বিয়ে হয়েছে আমাদের, আমি সালটা তারিখটা ভুলে যাই। আমাদের বিয়ে হয়েছে 10 সালে নভেম্বরে 21 তারিখ। আমাকে দিনে মনে করে, আজকে কি বলতো, কি আজকে, আজকে তো শুক্রবার, বা আজকে অমুক বার, না আজকে কি দিন। ভুলে যাই, বিয়েবার্ষিকী, বার্থডে, এগুলো সব ভুলে যাই। অ্যাকচুয়ালি আমাকে স্পেশাল করে মনে করো। মনে করাতে হয়, বা আমি কিছু করে সারপ্রাইজ করেছি আজকে এই দিন, মানে এতটাই কাজের মধ্যে ডুবে থাকে। আমার মনে আছে, বিবাহ বার্ষিকী জানতাম না, অফিস থেকে এসেছি দেখছি একটা ব্লেজার কিনে এনেছে অমুক তমুক, তো জানলাম যে আমার কিছু আজকে একটা স্পেশাল ডে। আর আমি অ্যাকচুয়ালি দেখি যে ওর কি প্রয়োজন, মানে প্রয়োজনটা দিতে হবে, অন্য কিছুর থেকে দেখি যেটা প্রয়োজন সেটাই নিয়ে এলাম কিনে। একটা ব্লেজারের প্রয়োজন, ব্লেজার নিয়ে এলাম, নিয়ে এসে দিলাম। যাই হোক দর্শক, অনেক আড্ডা হলো, দেখানো হলো। আমার ওয়াইফকে অনেকদিন পর অনেকে বলছিলেন যে ওয়াইফকে কেন দেখান না, তো দেখালাম, সবাইকে দেখালাম, পরিবারকে। আমিও এর সঙ্গে একটু চাই কাজটা শুরু করতে, কিন্তু এখন বাচ্চাদেরকে সামলে এখনো উঠতে পারছি না। ওরা আরেকটু ছোট আছে, আর একটু বড় হোক, হোস্টেলে গেলে বা করলে আমিও চেষ্টা মানে ওর করছি। ওর বক্তব্য যে আমি তো গ্রামের, আমি এভাবে কথা বলবো, আমাকে নেবে তো দর্শক। আমি বললাম, দেখো আমরাও তো গ্রামের, দর্শক তো সমাজে পরিচিত, আমাদের আপনজন, সুতরাং না নিয়ে আর কি আছে। কথা মানুষকে বোঝানোর মতো করে বললি হলো। আমি কি খুব ভালো করে কথা তারপরে বলি? আরেকটা ব্যাপার আছে, কেস খাওয়ার ভয়টাও আছে, কারণ 20টা অলরেডি কেস চলছে। সে আমি সামলে নেবো, তুমি এগো, সে কেস আমি সামলে নেবো। এখন এখন কেস দিতে গেলেও পুলিশকে ভাবতে হয় যে কি কেস দিচ্ছে। না, তবে এখন ভাবি যে আসেনি কেন পুলিশ, মানে অনেকদিন কেন পুলিশ হয়তো ভয় পেয়ে গেছে আর আসবে না। ও কেউ যদি আগে দরজায় ঠক ঠক করলেও কেউ মনে হতো যে, আমার আগে সিসিটিভিটা যে ছুটে গিয়ে দেখতাম যে পুলিশ নয় তো, কিন্তু এখন খুলে দিই যে ধর পুলিশ আর আসবে না। ওকে, চলো দর্শক, আজকের দিনটা খুব স্পেশাল আমাদের জন্য। কলকাতায় আছি তো,
আপনারা কতটা আনন্দ পেয়েছেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াতে? নিশ্চয়ই আপনাদেরও অনেক কিছু বলার, আমি দেখছি আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে লিখছেন, তো হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কমেন্টও, মেসেজ, হ্যাঁ কমেন্টও করবেন। মানে কেমন খবর হয়েছে আর হয়েছে এই নিয়ে তো অনেকেই কমেন্ট করে, কিন্তু 1 মিলিয়ন মানে আমি পড়েই যাচ্ছি, মানে প্রত্যেকটা আচ্ছা তুমি কমেন্টে একটা এত কথা ভিউজ। বলো তো, লোকে তো খবরের নিয়ে অনেকে কমেন্ট করেন, পড়তেই হুম, পারেন, হুম, কিন্তু দেখবে খবরের থেকে, কমেন্টের থেকে শফিকুলদা জিন্দাবাদ, শফিকুলদা জিন্দাবাদ, এটা এটা একদম তোমার কেমন লাগে? আমার দারুণ লাগে। কারণ আমি বেশিরভাগ খবর চালিয়ে দিয়ে আমি কমেন্টগুলো পড়তেই থাকি, তো ভালো লাগে। কেউ কেউ হয়তো নেগেটিভ কিছু করে, কিন্তু তার তার থেকে আমাদেরকে উত্তর দিতে হয়নি ঘুরিয়ে, মানে দর্শকরাই তাকে এমন দেয়, সে ঘুরিয়ে আর কমেন্ট করার সাহস পায় না যে একটা নেগেটিভ কিছু কমেন্ট করে। চলো ঠিক আছে, ওনাকে দেরি হয়েছে, বেরোতে হবে তো এবার। একদম, একটু চলো, বেরোবো বাইরে, একটু খাওয়া দাওয়া করবো, কারণ রোজা তো এমনি আছেই, রোজার পর হয়তো একটু মানে আমরা খাওয়া দাওয়া বেরোতে হবে। বেরোতে মোটামুটি সন্ধ্যা টাইম হয়ে টাইম যাবে, হয়ে যাবে, অলরেডি একটু টাইম বাইরে হয়ে খাবো। যাবে, আমি বাড়িতে আজকে রান্না করবো না। ওকে, চলো তাহলে আমারই একটু খরচা হবে, আর কি করার আছে। দর্শক, আপনাদের কেমন লাগলো আজকের দিনটা এবং এই যে মাইলস্টোন যেটাকে টাচ করলাম, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আমি জানি, তো বলবেন। এবং যেভাবে আপনারা পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন, আমরা আরো সামনের দিকে এগোতে চাই, একটা নতুন রেকর্ড গড়তে চাই, যেটা মানে রেকর্ড হয়ে থাকবে আর কি, সেটা চাই। তো যেভাবে পাশে আছেন থাকবেন, ভুল বুঝবেন না, অনেক সময় খবর করতে গিয়ে মানুষ তো ভুল হতে পারে, ভুলটা শুধরে দেবেন, যারা কেস দেবার তারা তো কেস দেবেন, সে দিকে দিকে যায় আসে না। আর কেসকে ভয় করি না। ভয় করি না, পাশে থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।